এখানে যাতে কোনো ধরনের দলীয় ইতিহাস পরিণত না হয়। এটা একটা প্রকৃত ইতিহাস চর্চার জায়গা এবং একটা জাতীয় ইতিহাসের কেন্দ্রে যাতে আমরা এটাকে রাখতে পারি। আহ কারণ আমরা এর আগে দেখেছি, এর আগের সময়গুলোতে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়েও এটা হয়েছে, দলীয়করণ হয়েছে, একদল আসছে, পাঠ্যপুস্তক পাল্টে গিয়েছে, ইতিহাস পাল্টে গিয়েছে। বিএনপি হয়তো ভারতকে ভয় পাচ্ছে। তারা সবার আগে বাংলাদেশ বললেও আমরা দেখছি যে মানে যদি ভয় না পেতো তাহলে এটা তো আমাদের ইতিহাসের অংশ এবং এটা তো ভারত করেছে। তো যেটা ইতিহাসের অংশ সেটা কেন থাকবে না? এবং গত 16 বছর যে ফ্যাসিবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল তার সাথে তো ভারত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কিত ছিল নানাভাবে, এবং সেই ইতিহাসটা কিন্তু এখানে পাবেন না। আপনি আপনার পুরো জাদুঘর করলে মনে হবে না যে এখানে যে এটা যে শুধু দেশীয় ফ্যাসিবাদ না, এটার সাথে যে বৈদেশিক শক্তি জড়িত ছিল, বিশেষত ভারত এখানে নানাভাবে, সেই ইতিহাসটা আসলে এটার প্রথম সবচেয়ে প্রত্যক্ষ করি আমরা বর্ডারে আসলে সীমান্ত হত্যা, যদিও 71-এর পর থেকে সীমান্ত হত্যা শুরু হয়েছে, বিডিআর হত্যাকাণ্ড, ফেলানি হত্যাকাণ্ড, এটা 16 বছরের ইতিহাসের বাইরে হইলেও বিগত 16 বছরে যে ভারতীয় আগ্রাসন এদেশে ছিল, এই এই মোদী বিরোধী আন্দোলন, এই বিষয়গুলোকে আসলে মানে সরিয়ে দেওয়া হয়েছে। হয়তো সরিয়ে দিয়ে মনে করতেছে এই সরকার ভারতের সাথে সম্পর্ক তারা ভালো রাখতে পারবে, কিন্তু ভারতের সাথে তো আমাদের সম্পর্ক ভালো বা মন্দের বিষয় না, সম্পর্কটা হওয়া উচিত মর্যাদাপূর্ণ। এবং এই সরকারের এই আপোষকামী মনোভাবের কারণে কিন্তু আমরা দেখলাম দিল্লিতে কনফারেন্স করে এখন অতীত স্বৈরাচার শক্তি তারা হুঙ্কার দিচ্ছে এবং সরকার একটা শুধু প্রেস রিলিজ দিয়ে তার দায়িত্ব শেষ করছে। ফলে এখানে আপোষের আসলে কোনো সুযোগ নেই। আপোষ করে আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা করতে পারবো না। ধন্যবাদ। আমরা সংসদে কিন্তু এটা বলেছিলাম যে এই জাদুঘর একটা স্বায়ত্তশাসিত জাদুঘর হওয়া উচিত, কারণ এটা কোনো বিশেষ শাখা জাদুঘর না। একটা শাখা জাদুঘর বা আমলাতান্ত্রিক ভাবে এই জাদুঘর যদি আমরা পরিচালনা করতে চাই, জাদুঘর পরিচালনা করা সম্ভব হবে না। এই জাদুঘর জুলাই স্পিরিটকে ধারণ করে সেই ধরনের লোকদেরকে দিয়েই এই জাদুঘর পরিচালনা করতে হবে, বিশেষজ্ঞ লোকদেরকে দিয়ে। ফলে এটার একটা স্বায়ত্তশাসিত কাঠামো প্রয়োজন, আইন প্রয়োজন, এবং প্রায় 200-র মতো জনবল এখানে প্রয়োজন। তো এখন পর্যন্ত 15 থেকে 20 জন আছে এবং তারা ভলেন্টিয়ার দিয়ে আপাতত চালাচ্ছে। তো এইভাবে কিন্তু এটা খুবই ঝুঁকির মধ্যে এই জাদুঘরটা, নিরাপত্তাহীনতা এবং ঝুঁকির মধ্যে এই জাদুঘরটা আছে। ফলে আমরা সরকারকে দ্রুত আহ্বান জানাবো যে জাদুঘরটা যদি সঠিকভাবে পরিচালনা করতে চাই, মানুষের জন্য দেখার ব্যবস্থা করতে চাই, তাহলে এটা দ্রুত সময়ের মধ্যে এটা জনবল নিয়োগ দিতে হবে, তারা যাতে এটা দেয় এবং এটা যাতে একটা স্বায়ত্তশাসিত জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা পায়, সেটা সেই অনুযায়ী আইন আহ, সংশোধিত হয়। এবং জাদুঘরে যারা শুরু থেকে অক্লান্ত পরিশ্রম করেছে, এখানে বিভিন্ন শিক্ষার্থী, বিভিন্ন গবেষক, বিভিন্ন দলমতের মানুষরা কিন্তু ছিল, একটা সর্বদলীয় একটা ব্যাপার ছিল, বা অরাজনৈতিক ব্যক্তিবর্গ ছিল যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল, সেই লোকদেরকে যাতে প্রায়োরিটি দেওয়া হয়, তাদেরকে অগ্রাধিকার দিয়ে আমি মনে করি যারা গণ অভ্যুত্থানে ছিল, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে, তাদের মাধ্যমে এই জাদুঘরটি পরিচালিত হওয়া উচিত। না, এটা যেটা আমি তো বললামই যে নির্বাচনের পরে এখানে অনেক কিছুতে পরিবর্তন আনা হয়েছে। তো আমরা এই আবু সাইদের ছবির বিষয়টা আমরা তাদেরকে বলেছি আমাদের অবজারভেশনে, এটা এসেছে, তারা বলেছে আবু সাইদ নিয়ে এটা তাদের পরিকল্পনায় আছে। আবু সাইদ নিয়ে এখানে একটা ফিল্মও তারা তৈরি করছে, সেটাও তারা দেখাবে। তো আমরা বলেছি যে এখানে গণ অভ্যুত্থানের প্রধান চরিত্র আবু সাইদ এবং অন্যান্য শহীদও যারা আছেন, এবং শহীদদের বিশেষত শহীদদের প্রচুর স্মৃতিচিহ্ন এসেছে এখানে, যা প্রদর্শিত হয়েছে তার কয়েক গুণ বেশি স্মৃতিচিহ্ন পরিবারগুলো তাদেরকে দিয়েছে। তো এগুলা কিভাবে আমরা শৈল্পিক ভাবে আমরা প্রদর্শন করতে পারি আরো বেশি, এই ভবনের বাইরেও কিছু পরিকল্পনা ছিল সর্বশেষ যখন জাদুঘর, এখন সেই পরিকল্পনা কি পর্যায়ে আছে তারা বলতে পারেনি। তো এখানে কিন্তু আরো অনেক কিছু হওয়ার কথা, এই পুরা যে 17 একর জায়গাটাকে ঘিরে আর 17 একর আরো ব্যবহার করার সুযোগ আছে। আরো ব্যবহার করার সুযোগ আছে, সেটাকে যাতে তারা শৈল্পিক ভাবে প্রকৃতি ইতিহাসটা যাতে তারা তুলে আনে।